আসসালামু আলাইকুম। যেকোনো ব্যবসায় সাফল্যের জন্য একটি মার্কেটিং স্ট্র্যাটেজি থাকাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা হতে হবে অবশ্যই একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি। তো ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য বেশ কিছু উপায় আছে। তার ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি নির্দিষ্ট নীতি মেনে চলা। মার্কেটিং প্রিন্সিপাল বা নীতি হচ্ছে কিছু নির্দেশনা যেগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করতে সাহায্য করে। ভালো মার্কেটিং সিস্টেম বিভিন্নভাবে ক্রেতাকে আকর্ষণ করে। যেমন আপনার পণ্য সম্পর্কে কাস্টমারকে ধারণা দিবে, কাস্টমারের পছন্দ মতো প্রোডাক্ট বাছাই করার পরামর্শ দিবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করবে। একইভাবে যদি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি খারাপ হয়, তাহলে সাময়িক লাভ যদি আপনি করতেও পারেন, তবে এটাই হবে ভবিষ্যতে আপনার ক্ষতির কারণ। এই জন্য একটু সময় নিয়ে হলেও আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা অবশ্যই ভালো করতে হবে। কিছু মার্কেটিং প্রিন্সিপাল অনেক আগে থেকেই অনেক বেশি পরিচিত এবং সমাদৃত। অনেক বড় বড় কোম্পানি এই মার্কেটিং প্রিন্সিপালগুলো ব্যবহার করে তাদের ব্যবসাকে একটা বিশাল জায়গাতে নিয়ে গেছে এবং মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে 4P। যদিও এই 4Pটা এখন আর বর্তমানে 4P নাই, সাথে আরও বেশ কিছু প্রিন্সিপাল যোগ হয়েছে, কিন্তু মানুষজন এখনও এই 4P নামটা সম্পর্কে খুব ভালোভাবেই জানে। হয়তো আপনিও কোনো না কোনো সময়ে এই 4P সম্পর্কে শুনে থাকবেন। এই প্রিন্সিপালগুলো হার্ভার্ডের একজন মার্কেটিংয়ের প্রফেসর প্রথমে উল্লেখ করেছিলেন। বিখ্যাত সফল ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই সব প্রিন্সিপাল ব্যবহার করেই তাদের অবস্থার উন্নতি করেছে। এই 4টি মূল জিনিস বিভিন্নভাবে সাজিয়ে মিলিয়ে আপনি নিজের সুবিধা অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করে নিতে পারেন। নির্দিষ্ট ধরনের ব্যবসার জন্য নির্দিষ্ট ক্রেতাদের দরকার হয়, সেই অনুযায়ী আপনাকে আপনার স্ট্র্যাটেজি তৈরি করে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মার্কেটিং প্রিন্সিপালগুলো কী, এটা আসলে কীভাবে কাজ করে, কেন আপনার এই জিনিসগুলো মেনে চলা খুব বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। তো যারা বিজনেস করেন বা করতে চান তাদের জন্য এই ভিডিওটা একটা হেল্পফুল ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। মার্কেটিংয়ের 4টা বেসিক প্রিন্সিপাল রয়েছে এবং সেগুলো হচ্ছে 4P, যেমন প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তবে 1981 সালে মার্কেটিং প্রিন্সিপাল সংখ্যা বাড়ানো হয় এবং কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান নতুনগুলোকেও সমান গুরুত্ব দেয়। নতুন প্রিন্সিপালগুলো হচ্ছে পিপল বা পজিশনিং, প্রসেস, প্যাকেজিং বা ফিজিক্যাল এভিডেন্স। তো প্রিন্সিপালগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত জানার চেষ্টা করব। মার্কেটিং প্রিন্সিপালের প্রথম এবং প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রোডাক্ট। আপনার প্রোডাক্টটা সবসময় কিন্তু ভালো থাকতে হবে। এখন প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? প্রোডাক্ট হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে কারোর কোনো একটা সমস্যার সমাধান হবে, তার সেই জিনিসটা প্রয়োজন, তার ইচ্ছা বা কোনো একটা চাহিদা পূরণ করবে। সেটা হতে পারে কোনো দ্রব্য, কোনো ফিজিক্যাল সেবা, কোনো ডিজিটাল প্রোডাক্ট, যাই হোক না কেন, যার মাধ্যমে তার কোনো একটা প্রবলেমের সলিউশন হচ্ছে। তো এই যে প্রবলেমের সলিউশন আমরা করতেছি সেটা কিন্তু অবশ্যই ভালো হতে হবে। এখন আমি তার একটা প্রবলেমের সলিউশন করব, ধরেন যে তার একটা মাইক্রোফোন দরকার সাপোজ। তো আমি যদি ভালো মাইক্রোফোন তাকে না দেই, সে কিন্তু পুনরায় আমার কাছ থেকে কিনবে না। সে আমাকে ফ্রড বা আমাকে চিটার বলে সম্বোধন করবে। তো এই জন্য হচ্ছে আমাকে প্রোডাক্টটা ভালো রাখতে হবে, সবসময় প্রোডাক্টটা ভালো রাখতে হবে। এটা একটা মার্কেটিংয়ের সবথেকে বড় জিনিস। আপনার যদি প্রোডাক্ট ভালো না হয়, তাহলে আপনি পুনরায় ওই মানুষজনের কাছে বিক্রি করতে পারবেন না। আর যদি আপনি পুনরায় বিক্রি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যবসাটা খুব বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। কারণ আপনি লক্ষটা কাস্টমার কিন্তু পাবেন না। কিন্তু আপনি যেই আপনার কাছে যদি ৫,০০০ মানুষ থাকে, ৫,০০০ মানুষের কাছে যদি আপনি বারবার বিক্রি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি অনায়াসেই ১,০০,০০০ ২,০০,০০০ মানুষের কাছে বিক্রি করতে পারতেছেন বা ১,০০,০০০ ২,০০,০০০ প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন। তো এই জন্য প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকতে হবে। সেই প্রোডাক্টটা আসলে কাদের সলিউশন দেয়, কোন প্রবলেমের সলিউশন দেয়, সেই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। তাহলে দেখবেন যে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ভালো কাজ করবে, আপনার প্রোডাক্টটা বিক্রি হবে, আপনার ব্যবসাটাও দাঁড় হয়ে যাবে। এরপরে ২ নাম্বার যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে প্রাইস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি চাইলেন আর ইচ্ছামতো আপনি প্রাইস বসালেন, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ শুধুমাত্র আপনি ওই প্রোডাক্টটা বিক্রি করতেছেন না, মার্কেটে কিন্তু অ্যাভেলেবল ওই প্রোডাক্টটা আছে বা ওই ধরনের প্রোডাক্ট আছে। আপনি ধরেন যে একটা ক্যামেরা বিক্রি করবেন, ক্যামেরা কিন্তু অনেক কোম্পানি বানাচ্ছে। আপনি একটা ফোন বিক্রি করবেন, ফোন কিন্তু অনেক ধরনের কোম্পানি বানাচ্ছে। এখন আপনি একটা সাধারণ ফিচার দিছেন এবং সেই ফিচার নিয়ে আপনি একটা ফোন বাজারে লঞ্চ করছেন সাপোজ, তার দাম রাখেন আপনি ২০,০০০ টাকা এবং তার থেকে ভালো ফিচার দিয়ে অপ্পো, সিম্ফনি বা অন্যান্য কোম্পানিগুলো দিচ্ছে দাম রাখে ১০,০০০ টাকা। তাহলে কিন্তু মানুষজন আপনার কাছ থেকে কিনবে না, তার কাছ থেকেই কিনবে। তো এই জন্য প্রাইসটা আপনাকে এমনভাবে নির্ধারণ করতে হবে সেটা যেন বেশিও না হয়ে যায়, আবার যেন আপনার লসও না হয়। আপনার প্রোডাক্ট তৈরি করা থেকে শুরু করে কাঁচামাল, ডেলিভারি, প্যাকেজিং, এইটা ওইটা বিভিন্ন খরচ, এর ভিতরে কিন্তু প্রমোশনও আছে। বিভিন্ন খরচ রেখে তারপরে আপনাকে একটা প্রাইস নির্ধারণ করতে হবে এবং সেই প্রাইসটা যেন আপনার যে কম্পিটিটর কোম্পানিগুলো আছে তার থেকে খুব বেশি না হয়ে যায়।
এখন তারা যদি কোনো একটা জিনিস 20 টাকায় বিক্রি করে, আপনার সেটা সর্বোচ্চ হতে পারে 21 টাকা, 19 টাকা হলে ভালো হয়, যদি আপনি 2-1 টাকা লাভ কম করতে চান। কিন্তু আপনি চেষ্টা করবেন তাদের থেকে যেন বেশি না হয়, আবার তাদের থেকে যেন কমও না হয়। কম হলে একটা সমস্যা, মানুষজন বলবে ভুয়া প্রোডাক্ট দিচ্ছে। আবার বেশি হলে মানুষজন আপনার কাছ থেকে না কিনে অন্যজনের কাছ থেকে কিনবে। তো এইজন্য এমন প্রোডাক্ট আপনি চুজ করবেন যে এই প্রোডাক্টটার সবকিছু খরচ বাদ দিয়েও একটা ভালো পরিমাণ লাভ থাকে। কম দামি প্রোডাক্ট আমি আপনাকে বিক্রি করার জন্য রেকমেন্ড করব না কখনোই। কারণ যে প্রোডাক্টের লাভ হয় 20 টাকা, সেই প্রোডাক্টটা নিয়ে আপনি খুব বেশিদিন টিকে থাকতে পারবেন না। অনেক প্রোডাক্ট বিক্রি করতে হবে। তারপরেও কিন্তু আপনি খুব বেশি লাভ করতে পারবেন না। এমন প্রোডাক্ট বিক্রি করেন যেন সবকিছু বাদে, মার্কেটিং কস্ট এইটা ওইটা যা কিছু লাগে সবকিছু বাদেও যেন 2 থেকে 300 টাকা লাভ থাকে। তাহলে ওই প্রোডাক্টটা নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। তো যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে প্রাইস। প্রাইসটা কিন্তু এভাবে বসাতে হয়। যদিও এটা মনে হয় অনেক সহজ, কিন্তু প্রকৃতপক্ষে প্রাইসটা বসানো অনেক বেশি কঠিন একটা জিনিস। এবং এটা মার্কেট রিসার্চ করে কম্পিটিটররা কী করতেছে সেটার উপর ডিপেন্ড করে আপনার সব খরচ বাদ দিয়ে আপনার সুন্দর একটা প্রাইস বসাইতে হবে। এরপর 3 নাম্বার যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে যে প্লেস। প্লেস বলতে আসলে কী বোঝায়? অর্থাৎ কাস্টমার আপনাকে আসলে কোথায় খুঁজে পাবে, কোত্থেকে আপনার প্রোডাক্ট নিবে। সেটা হতে পারে একটা দোকান, একটা ওয়েবসাইট, একটা ফেসবুক পেজ, যাই হোক না কেন, যেই জায়গাটাতে মানুষজন আপনার কাছ থেকে কোনো একটা জিনিস কিনতে পারবে সেটাই হচ্ছে একটা প্লেস। তো চেষ্টা করতে হবে এই প্লেসটা যত বেশি সহজ করা যায় কাস্টমারের জন্য। আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, আমি অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে অনলাইনে বিজনেস করার দিকে রেকমেন্ড করি আপনাদেরকে। যদি অফলাইনে না করতে চান, টাকা পয়সা যদি বেশি না থাকে তাহলে অনলাইনে করবেন। তো ওই টাইপের কথাবার্তাই বলি। যদি আপনি অনলাইনে করতে চান, দেখবেন যে কিছু ওয়েবসাইট আছে, এদের ওয়েবসাইটে গেলে অর্ডার অপশনটাই ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না। কিভাবে আমি অর্ডার করব সেই জিনিসটাই আমি জানি না। অনেক মানুষ এটা বুঝেও না। দিন শেষে তারা ওখান থেকে প্রোডাক্টটা না কিনে চলে যায়। তো যতটা সহজ করা যায় এই প্লেসগুলো, আপনি ততটা সহজ করবেন। যাতে করে তারা দেখার সাথে সাথে বুঝতে পারে যে আমি এখান থেকে অর্ডার করতে পারবো। তো এই যে জিনিসটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ তাকে আপনি শুধু কেন 10-15 মিনিট ঘুরাবেন? তার তো কোনো প্রয়োজন নাই। আপনি তাকে একদম ইনস্ট্যান্ট তাকে হচ্ছে অর্ডার দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করবেন। যখন আমি আপনার অ্যাডটা দেখব, তখন আমার ভেতরে কী হবে? আমার মাথার ভেতরে আপনার অ্যাডটা ঘুরতেছে। তখন ওই সময়টাতে আমার কেনার চান্স অনেক বেশি। যদি আমি ইন্টারেস্ট থাকি ওই বিষয়ে আরকি। এখন ওই সময়টা যদি পার হয়ে যায় মাথা থেকে, তাহলে কিন্তু আমি আপনার কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনব না। এইজন্য যত বেশি সহজ করা যায় তত বেশি ভালো। আপনি চেষ্টা করবেন আপনার যে প্লেসগুলো আছে, আপনি কোথায় মার্কেটিং করবেন আমি জানি না। সেটা হতে পারে ওয়েবসাইটে, সেটা হতে পারে ফেসবুক পেজে, বা আপনি যেখানেই করেন না কেন, কাজটা যেন অনেক বেশি সহজ হয়, মানুষজন যেন সহজেই আপনাকে খুঁজে পায় এবং তারা সহজভাবে কোনো একটা জিনিস পারচেজ করতে পারে। এরপরে 4 নাম্বার যে প্রিন্সিপালটা এবং অনেক গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে প্রমোশন। আপনি যদি প্রমোশন করতে না পারেন, মার্কেটিং করতে না পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হবে না। মানুষজন আপনার কাছ থেকে কিনবে না, মানুষজন আপনাকে চিনবেই না। এটা হচ্ছে সবথেকে আসল কথা। এইজন্য আপনার প্রমোশনটা এমনভাবে করতে হবে যেইখানে আপনার কাস্টমাররা বেশি থাকতে পছন্দ করে। ধরেন যে আপনি একটা ক্যামেরার দোকান দিছেন একটা মফস্বল এলাকায়, সেখানে আপনি বাজারেও না, একটা সাইডে আপনি দোকান দিছেন। ওইখান থেকে মানুষজন কিনবে কীভাবে? কিনবে না, কারণ টার্গেট কাস্টমার ওখানে থাকে না। আপনি যদি বাজারের ভিতরে যেখানে ক্যামেরা বিক্রি হয় বা যেখানে ইলেকট্রনিক সামগ্রী বিক্রি হয় ওখানে যদি আপনি দোকান দেন, তাহলে কিন্তু আপনার এটা কেনার সম্ভাবনা থাকে। বা যদি আপনি হচ্ছে শহরাঞ্চলে দোকান দেন এবং শহরাঞ্চলের ভেতরে যদি আপনি মাল্টিপ্লান, তারপরে হচ্ছে সুবাস্তু, তারপরে আছে হচ্ছে আপনার আইডিবি ভবন, এইসব এলাকার আশেপাশে দোকান দেন বা এই জায়গার দোকান দেন, তাহলে দেখবেন যে আপনার সেলটা অনেক বেশি বাড়বে। কারণ এইসব জায়গাতে ওই মানুষগুলোই যায় যারা এই ধরনের প্রোডাক্ট কিনতে চায়। বা আমরা যদি অনলাইনের কথা বলি, বাংলাদেশের মানুষ ব্যবহার করে কি? বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করে। এখন আপনি যদি গিয়ে হচ্ছে পিন্টারেস্টে অ্যাড দেন বা পিন্টারেস্টে প্রমোশন করেন বা টুইটারে প্রমোশন করেন, তাহলে আপনি খুব বেশি মানুষ পাবেন না। কারণ বাংলাদেশি মানুষ টুইটার, পিন্টারেস্ট বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো, রেডিট আছে, মিডিয়াম আছে, কোরা আছে, এগুলো কিন্তু এত ব্যবহার করে না। বাংলাদেশি মানুষ ফেসবুকটা অনেক বেশি ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে। তো এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আপনার প্রমোশন করতে হবে। আপনার কাস্টমার কোন বয়সী, কোন এলাকার হবে, কোন জেন্ডারের হবে, তারা কী বিষয়ে ইন্টারেস্ট, এই সব জিনিসগুলো আপনাকে জানতে হবে। এখন আপনি ধরেন যে একটা মোবাইল বিক্রি করবেন, আপনি ওই ধরনের মানুষগুলোর কাছে পৌঁছাবেন যাদের মোবাইল এই মুহূর্তে দরকার। এখন যার অলরেডি হাতে 2-3টা মোবাইল আছে বা যার হাতে আইফোন আছে, যার হাতে স্যামসাং গ্যালাক্সি ফোন আছে, তারা কিন্তু আপনার কাছ থেকে ফোনটা কিনবে না, কারণ তাদের ফোনটা দরকার নাই। তো যাদের দরকার নাই তাদের কাছে গিয়ে প্রমোশন করে আমার কিন্তু কোনো লাভ নাই। বা যারা এই মুহূর্তে কোনো একটা জিনিস কিনেছে, লাস্ট 7 দিনে কোনো একটা জিনিস কিনেছে, তাদের কাছে যদি আমি মার্কেটিং করি, তারা কিন্তু আমার কাছ থেকে জিনিসটা কিনবে না। তারা যদি ইন্টারেস্ট হয়েও থাকে, তারপরে আমার কাছ থেকে কিনবে না। কেন কিনবে না? কারণ তারা অলরেডি কিনে ফেলেছে, তাদের হাতে টাকা পয়সা নাই, বা তাদের ওই যে চাহিদাটা ছিল, সেই চাহিদা তারা পূরণ করে ফেলেছে।
তাহলে আমার কি হচ্ছে, আমার প্রমোশনের খরচ হচ্ছে, কিন্তু আমি ওইখান থেকে কোনো প্রকার সেল পাচ্ছি না। এই জন্য প্রমোশন করতে গেলে আপনাকে ওইভাবে প্রমোশন করতে হবে যাতে করে আমি একদম টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারি। এমন একটা ফানেল আমাকে তৈরি করতে হবে, সেই ফানেলের মাধ্যমে আমি একদম ছেকে যারা হচ্ছে রিয়েল মানুষজন বা যারা আমার প্রোডাক্টটা কেনার মতো অবস্থায় আছে, ওই ধরনের মানুষের কাছে পৌঁছাতে পারি। এখন সবাই আমার প্রোডাক্ট কিনবে না। যদি ৫,০০০ মানুষের কাছে আমি পৌঁছাতে পারি, তার ভিতরে দেখা যাবে যে ১০ জন মানুষ আমার কাছ থেকে কিনছে বা ২০ জন মানুষ আমার কাছ থেকে কিনছে। কিন্তু এরকম যেন না হয় আপনি ৫,০০০ মানুষের কাছে পৌঁছাইছেন, একজন আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনল না। তাহলে কিন্তু আমার প্রমোশন, টাকা-পয়সা যা কিছু সবই ফেল। আমার যে খরচটা ছিল সেটাও সম্পূর্ণ জলে গেল। ওইখান থেকে আমি একটা পয়সাও লাভ করতে পারলাম না। এজন্য প্রমোশন করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দক্ষ মানুষ দিয়ে দক্ষভাবে, বা যদি আপনি নিজে পারেন তাহলে আপনি নিজে করতে পারেন, এবং দেখে শুনে বুঝে একটা প্রপার ফানেল তৈরি করে, একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে আপনাকে হচ্ছে প্রমোশন করতে হবে। তাছাড়া আপনার সব কিছুই সময়, অর্থ দুটোই কিন্তু চলে যাবে। তো এইটা হচ্ছে 4P। এরপরে আরও বেশ কিছু পি যুক্ত হয়, তার ভিতরে হচ্ছে পিপল বা পজিশনিং। এই জিনিসটার মাধ্যমে কী বোঝাচ্ছে, অর্থাৎ আপনার যেসব পজিশন, যেসব লোকগুলো দরকার, দক্ষ লোক রাখবেন। যেমন যে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে দক্ষ লোক থাকতে হবে, ডেলিভারি করার জন্য দক্ষ লোক থাকতে হবে, মার্কেটিংয়ের জন্য দক্ষ লোক থাকতে হবে, এবং আপনার যে কাস্টমারের সাথে আপনার যে রিলেশনশিপ বিল্ড হবে, কথা বলতে হবে, এটার জন্য কিন্তু আপনার একটা দক্ষ লোক রাখতে হবে। একাধিক হতে পারে, তো দক্ষ লোক রাখতে হবে। কেউ আপনাকে ফোন করেছে, এখন আপনি যদি দক্ষ লোক ওখানে না বসান, তাহলে যে সমস্যাটা হবে, সে ঠিকঠাক কথা বলতে পারবে না, অপর মানুষজন আপনার কাছ থেকে কিনতে পারবে না প্রোডাক্টটা। কারণ আপনার কোম্পানি থেকে যে কথা বলেছে তার কথা তো তার ভালো লাগে নাই। তো যদি এরকম হয় তাহলে কিন্তু হবে না। দক্ষ মানুষ হতে হবে সব জায়গাতে। আপনার বিজনেসটা ভালো করতে গেলে অবশ্যই আপনার কাছে এক্সপেরিয়েন্স লোকজনকেই রাখতে হবে। ফ্রেশার দিয়ে আসলে সবসময় সব কাজ হয় না। আপনি শিখিয়ে পড়ে নেওয়ার থেকে একটা ভালো মানুষজনকে নেন, যার এক্সপেরিয়েন্স আছে ৫ থেকে ৭ বছরের, বা অ্যাটলিস্ট ৩ বছরের এক্সপেরিয়েন্স আছে। ওই ধরনের মানুষগুলোকে নেন, দেখবেন তারা আপনার বিজনেসটাকে ভালো করার জন্য সহায়তা করবে। কিন্তু যদি আপনি একজন ফ্রেশার নেন, তাহলে দেখবেন যে আপনার ১ বছর চলে যাবে তাদেরকে শেখাইতেই। এই শেখানোর সময়টা কিন্তু আসলে আপনার নাই। তো এই জন্য যেই পজিশনে আপনার যেই লোক দরকার, সেই জায়গাতে আপনি দক্ষ লোক বসাবেন। তাহলে দেখবেন যে আপনার সেল অনেক ভালো হবে, আপনার বিজনেসটাও ভালো পারফর্ম করবে। এরপরে ৬ নাম্বার যে প্রিন্সিপালটা, সেটা হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর একটা প্রক্রিয়া। এর মাঝে কাঁচামাল কেনা থেকে শুরু করে মার্কেটিং করা, প্রোডাক্ট তৈরি করা, বিভিন্ন কিছু, বা একজন একটা কাস্টমার প্রোডাক্ট পারচেস করা পর্যন্ত এই জিনিসটা কিন্তু থাকে। এটা হচ্ছে একটা প্রসেস। এইটাকে আমরা সহজ ভাষায় কাস্টমারের জার্নিও বলতে পারি। কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে কী ফল পাচ্ছে, এগুলো কিন্তু এটার ভেতরে অন্তর্ভুক্ত। তো এই প্রসেসটা আসলে যত বেশি সহজ করা যায় তত বেশি ভালো, যত বেশি ঝামেলাহীন করা যায় তত বেশি ভালো। তো এটার জন্য আপনার কোম্পানিকে পুরো ঢেলে সাজাতে হতে পারে, আপনার কিছু কর্মীকে ছাঁটাই করতে হতে পারে, নতুন কিছু কর্মী আপনাকে নিয়োগ করতে হবে। তো যাই হোক না কেন, দিন শেষে আসলে এই যে প্রসেসটা আছে, এটা ভালোভাবে মেনটেন করতে হবে, এবং আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ভালো ভালো দক্ষ লোকজন কিন্তু নিয়োগ করতে হবে। আপনি চাইলে আরও ভালো প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনার ম্যান পাওয়ার সামান্য কমিয়ে অথবা বাড়িয়ে, যাই হোক না কেন, অথবা অটোমেশন করে, অথবা মেশিনারি বা অটোমেশনযুক্ত জিনিসপত্র নিয়ে এসেও কিন্তু আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন, এবং কর্মীদের আপনি প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার সব কিছু অনেক বেশি সহজ হয়ে যাবে। কাস্টমার আপনার কাছ থেকে খুব সহজেই প্রোডাক্টটা কিনতে পারবে। আপনি তাদেরকে একটা ভালো প্রোডাক্ট বা সার্ভিস যেটাই হোক না কেন, সেটা কিন্তু তাদেরকে প্রোভাইড করতে পারবেন। এরপরে ৭ নাম্বার যে প্রিন্সিপালটা, সেটা হচ্ছে প্যাকিং। সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। কারণ প্যাকিং যদি আপনার ভালো না হয়, তাহলে মানুষজন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। উপরে যদি চকচক না করে, তাহলে মানুষজন কী করবে, তারা বুঝবেই না যে আপনার প্রোডাক্টের ভিতরে কী আছে। যেমন আমার ভিডিওর যদি থাম্বনেইল খারাপ হয়, আমার ভিডিওর যদি টাইটেল খারাপ হয়, আপনি আমার ভিডিও দেখবেন না। হয়তো অনেকে আমার ভিডিও দেখেন, তার জন্য দেখেছেন, হয়তো অনেকে থাম্বনেইল দেখে দেখেছেন। তো যেটাই হোক না কেন, যারা থাম্বনেইল দেখে দেখেছেন, তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে থাম্বনেইলটা ভালো লেগেছে, এই জন্য তারা দেখেছেন। এর ভিতরে হয়তো ইনফরমেটিভ কিছু আছে, এটা আপনি বুঝতে পেরেছেন। যদি ওই জিনিসটা খারাপ হতো থাম্বনেইল, আমি থাম্বনেইল না দিতাম, শুধুমাত্র আমার ছবি দিতাম বা একটা অন্য কিছু দিতাম, তাহলে দেখা যেত কি, আপনি কিন্তু আমার ক্রিয়েশনটা দেখতে পারতেন না। আমি যে একটা ভিডিও তৈরি করেছি, একটা ভিডিও ক্রিয়েট করেছি, সেটা আপনি দেখতে পারতেন না, আপনি বুঝতেই না যে আমি কী তৈরি করেছি আসলে এর ভেতরে। তো এই জন্য প্যাকিং জিনিসটা গুরুত্বপূর্ণ। এবং একটা তথ্য মতে ইউএসের 72% মানুষ ডিসাইড করে কোন একটা প্রোডাক্ট কিনবে কি কিনবে না এই প্যাকিংয়ের উপর ডিপেন্ড করে। তো প্যাকিংটা যত বেশি আকর্ষণীয় করা যায়, যত বেশি অ্যাট্রাকটিভ করা যায়, যত বেশি ইনফরমেটিভ করা যায়, তত বেশি ভালো। আপনি ইনফরমেশন দিবেন, কালার মেইনটেইন করে দিবেন। কালার মেইনটেইন করা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, এবং এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি চাইলে প্যাকিংয়ে যে কোনো কালার বসাতে পারেন না। আপনার লাল, নীল, সবুজ, কালো, হলুদ
যেই কালারে আপনি বসাতে চান না কেন সেই কালারের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং কিছু বৈশিষ্ট্য আছে। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, সেটা আমি ডেসক্রিপশনে বা কোনো একটা জায়গাতে দিয়ে দিব, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই কালার মেনটেন করাগুলো, ফন্টগুলো, তারপরে হচ্ছে আপনি যে পিকচারটা ব্যবহার করবেন সেই পিকচারটা যেন সুন্দর হয়, তো সব দিক বিবেচনা করে আপনাকে বসাতে হবে। এবং সেই সাথে আপনার কম্পিটিটররা কী ধরনের প্যাকিং করতেছে তার থেকে আপনি একটা আইডিয়া নেবেন এবং তার থেকে ভালো করার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনি একটা সার্ভে করেন, আপনি ফেসবুকে পোস্ট করেন যে কোন ধরনের কালারটা দেখতে ভালো লাগে, আপনি 4-5টা তৈরি করেন এবং ওদেরকে দেখান। দেখবেন যে অনেকেই আপনাকে কমেন্ট করতেছে যে এইটা ভালো, 1 নাম্বার ভালো বা 2 নাম্বার ভালো। তো যেইটা ভালো বেশি আপনি ভোট পড়বে সেটাই আপনি ব্যবহার করবেন। তাহলে মানুষজন আপনার কাছ থেকে কিনবে এবং একটা ভালো অ্যাটেনশন আপনি পাবেন, যার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা বা যেই সার্ভিসটা আপনি দেন সেটা মানুষজনের কাছে পৌঁছাতে পারবেন। কারণ মানুষজন জানে না যে আপনি কী বিক্রি করতেছেন। তাদেরকে বোঝাতে হবে যে আপনার প্রোডাক্টটা ভালো, সব দিক থেকেই ভালো এবং এটা বোঝানোর জন্য আপনার প্যাকিংটা ভালো করতে হবে। তো এই ছিল মোট হচ্ছে 7টি মার্কেটিং প্রিন্সিপাল। আমরা যেটাকে আগে বলতাম 4P, পরবর্তীতে সেটা হচ্ছে 7P হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আপনার কিন্তু মাথায় রাখতে হবে যখন আপনি একটা ব্যবসা করতে যাবেন, ব্যবসা শুরু করেছেন বা অলরেডি করতেছেন বা করতে চাচ্ছেন, এই ধরনের মানুষগুলোর কিন্তু এই মার্কেটিং প্রিন্সিপাল জানা খুবই গুরুত্বপূর্ণ। এই ছোটো, ছোটো জিনিসগুলো কিন্তু মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে। আপনার যদি একটা জায়গাতেও কোনো একটা মিস্টেক হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনি অন্যজনের থেকে পিছিয়ে পড়বেন এবং আপনার বিজনেসটা হুমকির মুখে দাঁড়িয়ে যাবে। এইজন্য সব দিক থেকেই ভালো করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, খুঁজতে হবে, মার্কেট অ্যানালাইজ করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে মাঠে নামতে হবে এবং সবকিছু যেন ভালো হয় এই জিনিসটা আপনাকে মেক শিওর করতে হবে। যদি ভালো হয় তাহলে আপনার প্রোডাক্টটা সেল হবে, আপনার বিজনেসটা দাঁড়াবে, আপনি ছোট্ট পরিসর থেকে শুরু করে একটা ভালো বিজনেস দাঁড় করাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন মার্কেটিং প্রিন্সিপালগুলো কী, কী এবং এর পুরো ব্যাখ্যা আজকে দেওয়ার চেষ্টা করলাম। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের বিজনেস রিলেটেড মজার, মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।